বৌমা, আজকে আমি রান্নাঘর খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। তুমি সবার জন্য গরম গরম ভাত, তার সাথে মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছের কালিয়া, পাবদা মাছের ঝাল, মটন কষার চাটনি, পাঁপড় আর পায়েস রান্না করবে, ঠিক আছে? এই শুনে নতুন বউ রান্নাঘরে গিয়ে সবার জন্য রান্নাবান্না শুরু করে আর ধীরে ধীরে প্রায় 2 ঘন্টা কেটে যায়। এরই মধ্যে তার সমস্ত রান্নাবান্না প্রস্তুত হয়ে যায়। আর যখন পরিবারের সকলে খাবার খেতে বসে, তখন নতুন বৌমা সবাইকে খাবার পরিবেশন করে খাওয়ায়। বৌদি, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি আমাদের সাথে বসে খেয়ে নাও, না হলে সব ভালো মন্দ খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাবে। আর তুমি আজকে প্রথম দিন কিন্তু খুব সুন্দর রান্না করেছো। আচ্ছা, তাই নাকি? আমারও খুব খিদে পেয়েছে। তোমরা তাহলে খাও, আমি রান্নাঘর থেকে আমার খাবারটা নিয়ে আসি। এই বলে নতুন বৌমা রান্নাঘরে যায় আর সে নিজের জন্য 1 প্লেট চিলি পটেটো নিয়ে আসে আর টেবিলে বসে সবার সঙ্গে চিলি পটেটো খেতে শুরু করে। আর তাকে এভাবে ভালো ভালো খাবার ফেলে রেখে চিলি পটেটো খেতে দেখে বাড়ির সকলে চমকে ওঠে। এ কি বৌমা, তুমি এরকম পঞ্চব্যঞ্জন রান্না করেছো? আমরা সবাই একসঙ্গে বসে তৃপ্তি করে খাচ্ছি, কিন্তু তুমি সেই জায়গায় চিলি পটেটো খাচ্ছ কেন? তুমি কি এই খাবারগুলো খেতে পছন্দ করো না? না মা, আমার ভাত, ডাল, মাছ, মাংস খেতে ইচ্ছে করছে না, তাই আমি চিলি পটেটো খাচ্ছি। সকালবেলা আমি যখন আপনাদের জন্য রান্না করছিলাম, তখন দেখলাম আপনার ছেলে বাজার থেকে ফ্রেশ আলু নিয়ে এসেছে। আর আলু দেখলে আমি নিজেকে সামলাতে পারি না, তাই আমি নিজের জন্য আলাদা করে চিলি পটেটো রান্না করেছি। ঠিক আছে, তোমার যখন চিলি পটেটো খেতে ইচ্ছে হচ্ছে তুমি খেতে পারো। আর সত্যি আমাদের বাজারে কিন্তু খুব ভালো আলু পাওয়া যায়। হ্যাঁ মা, একদম নরম নরম গরম গরম পটেটো, এর মধ্যে সাদা তিল দিয়ে সস মিশিয়ে আর বেশি করে শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে চিলি পটেটো খেতে দারুণ লাগছে। নতুন বৌমার কথা শুনে সবাই হেসে ওঠে, কারণ বাড়ির সকলে ভাবে তানিশার শুধুমাত্র একটা দিনই চিলি পটেটো খেতে ইচ্ছে হয়েছে, তাই কেউ নতুন বৌমাকে বকাঝকা করে না। কিন্তু যত দিন যেতে থাকে বাড়ির সকলেই বুঝতে পারে যে নতুন বৌমা হলো চিলি পটেটো খাওয়ার পোকা। আর একদিন তানিশা যখন ঘরে বসে ফোন দেখে, এমন সময় তার ননদ সেখানে গিয়ে বলে, ও বৌদি, রাত্রি 9টা বেজে গেল, তুমি রান্নাবান্না করবে না? আমার খুব খিদে পেয়েছে। আর তুমি যে বলেছিলে আজকে আমাদেরকে কড়াইশুটির কচুরি আর তার সাথে মাটন কিমা রান্না করে খাওয়াবে, কি হলো? তুমি তো এখনো রান্নাবান্না শুরুই করলে না। আরে হ্যাঁ বাবা, আমার মনে আছে, কিন্তু এই দেখো আমার অনলাইন অ্যাপে অনেকগুলো কুপন জমেছে, তাই ভাবলাম এই কুপনগুলো আজকে অ্যাপ্লাই করে সবার জন্য চিলি পটেটো অর্ডার করব। আর আমি কিন্তু অলরেডি 10 প্লেট চিলি পটেটো অর্ডার করে দিয়েছি, এক্ষুনি চলে আসবে। কি, আজকে রাত্রিবেলা আমরা চিলি পটেটো খাবো? আমার আর চিলি পটেটো খেতে ইচ্ছা করছে না। তুমি আজকে ব্রেকফাস্টেও তো আমাদেরকে চিলি পটেটো খাইয়েছো। আরে জুমি, ওটা তো আমার হাতের রান্না করা চিলি পটেটো ছিল, ওটার স্বাদ তো আলাদা। আর বাইরের রেস্টুরেন্ট থেকে এখন চিলি পটেটো আসবে, এটা হানি চিলি পটেটো, এটার তো স্বাদই আলাদা হবে। বৌদির কথা শুনে জুমির কিছু করার থাকে না, কিন্তু জুমি তখনই তার মায়ের কাছে গিয়ে নালিশ করে। আর এমন সময় শ্রীমাদেবী পরিষ্কারভাবে জানিয়ে দেয় রাত্রিবেলা সে কিছুতেই লাল লাল ঝাল চিলি পটেটো খাবে না, কারণ সকালবেলা তার বাথরুমে গিয়ে খুবই অসুবিধা হয়। অন্যদিকে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই 10 প্লেট চিলি পটেটো চলে আসে। বৌমা, তোমার পাল্লায় পড়ে পড়ে আমরা অনেক চিলি পটেটো খেয়েছি, আর প্রত্যেক দিন সকালবেলা বাথরুমে গিয়ে আমাদের পেছনে জ্বালা পোড়া করে। এরকম চিলি পটেটো খেতে খেতে আমাদের পেটটা একেবারে পটেটোর মতো হয়ে যাচ্ছে, তাই তুমি একাই এসব খাও। এই বলে শাশুড়ি মা ঘরে চলে যায়। আর সেদিন রাত্রিবেলা তারা কেউ চিলি পটেটো খায় না, ফলে নতুন বউয়ের একেবারে সোনাই সোহাগা। সে একা একা ডাইনিং টেবিলে বসে আনন্দ করে চিলি পটেটো খেয়ে ফেলে। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় বেশ কিছুদিন কাটে। আর একদিন তানিশা যখন রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে, এমন সময় তাদের প্রতিবেশী সরিতা দেবী সেখানে আসে। কি ব্যাপার নতুন বৌমা, সকাল সকাল তোমার রান্নাঘর থেকে বেশ সুন্দর রান্নাবান্নার গন্ধ বেরিয়েছে। এত কি রান্নাবান্না করছো? তোমার শাশুড়ি মা তো তোমার রান্নার প্রশংসা সারা পাড়ার মধ্যে করে বেরিয়েছে, সেই জন্য আজকে তোমার রান্নাবান্না দেখতে এলাম। ও, সেরকম কিছু নয়, আসলে আজকে সকালবেলা একটু বাজারে গিয়েছিলাম, দেখলাম 28 টাকা কেজি দরে চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে, তাই আলু আর সাদা তিল কিনে নিয়ে এসেছি। আলুর একটা রেসিপি বানাচ্ছি।
এমন কথা শুনে সরিতা দেবী খুবই খুশি হয়, কারণ সে বিভিন্ন রকম খাদ্যবস্তুর মধ্যে একমাত্র আলু খেতে খুবই পছন্দ করে। তাই সে কিছুতেই সেদিন তানিশার রান্নাঘরের সামনে থেকে নড়তে চায় না। নতুন বৌমা, আমার কিন্তু আলু খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার তো সুগার, তাই আমার ছেলের বউ আমাকে আলু দিতে চায় না। কিন্তু আজকে আমি তোমার হাতের আলুর রেসিপি খেয়ে তারপরেই এখান থেকে যাব। এভাবে সরিতা দেবী আলুর রেসিপি খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই তানিশা বেশ কষা কষা চিলি পটেটো রান্না করে সরিতা দেবীকে পরিবেশন করে। কিন্তু সরিতা দেবী কিছুতেই বুঝতে পারে না সেই চিলি পটেটো ভীষণই ঝাল। তাই সে যখনই সেই চিলি পটেটো খেতে শুরু করে এমন সময়, ওরে বাবারে, মরে গেলাম গো, বাবারে বাবা কি ঝাল, আমি কিছুতেই এটা আর খেতে পারছি না। বদমাইশ বৌমা, তুমি আমাকে কি খাওয়ালে? আলু দিয়ে এত ঝাল রান্না হয় নাকি? ওরে বাবারে, জ্বলে গেলাম একেবারে। আরে ঝাল হবে না কেন কাকিমা? এই ডিশের নামটাই তো চিলি পটেটো, আর যেই নামে চিলি আছে সেটা ঝাল হবে না কখনো হতে পারে? আমার তো ব্যাপক লাগে এটা খেতে। এই বলে তানিশা সরিতা দেবীর প্লেট থেকে টপাটপ চিলি পটেটো তোলে আর খেতে শুরু করে দেয়। কিন্তু অন্যদিকে সরিতা দেবী ভীষণই অসুস্থ হয়ে পড়ে, তাই সে দৌড়ে নিজের বাড়িতে পালায়। আর দেখতে দেখতে 2 দিন কেটে গেলেও কিছুতেই সরিতা দেবী জ্বর নামতে চায় না। আর এমন খবর যখন শ্রীমা দেবীর কানে গিয়ে পৌঁছায়, বৌমা তুমি কিন্তু এই কাজটা ঠিক করনি। তোমার কি দরকার ছিল সরিতাকে চিলি পটেটো খাওয়ানোর? ওর এমনিতেই হাই সুগার, পটেটো খাওয়া বারণ, আর তুমি এমন ঝাল দিয়ে ওকে আলু খাইয়েছো যে ওর অবস্থা এখন খুব খারাপ হয়ে গেছে। এভাবে শ্রীমা দেবী তার বৌমাকে বকাবকি করে। এমন সময় সরিতা দেবীর ছেলে এবং বৌমা সেখানে চলে আসে। কাকিমা, দয়া করে আপনি নতুন বৌদিকে বকাবকি করবেন না। আমার শাশুড়ি মাকে চিলি পটেটো খাইয়ে তানিশা একদম ঠিক কাজ করেছে। যেই কাজ আমি এতদিন করতে পারছিলাম না, সেই কাজ কিন্তু আপনার বৌমা করে দেখিয়েছে। পিঙ্কির কথা শুনে শ্রীমা দেবী ভীষণই অবাক হয়। আসলে আমার শাশুড়ি মা ভীষণ আলু খেতে পছন্দ করে। আমি যখনই রান্না করতাম উনি লুকিয়ে লুকিয়ে বেশি বেশি করে আলু খেয়ে নিত। আমি কতবার বারণ করেছি, কিন্তু আমার কথা শুনতেই চাইতো না। আর ডাক্তার বলেছিল একেবারে আলু যাতে স্পর্শ না করে, কিন্তু তবুও উনি কারোর কোনো কথাই শোনে না। হ্যাঁ, উনি তো আমাকে এই কথা বলেছেন, কিন্তু এখন এসব কথা বলে কি হবে? আরে তুমি সেদিন এমন চিলি পটেটো খাইয়েছো যে আমার শাশুড়ি মা এখন আলু দেখলেই ভয় পাচ্ছে আর দৌড়ে পালিয়ে যাচ্ছে। আলু দেখলেই ঝাল ঝাল বলে চিৎকার করছে। সুতরাং ওনার আলু খাওয়া একদম ছুটে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ তানিশা। সত্যি নতুন বৌদি, তুমি একটা কাজ করে দেখালে বটে, তা না হলে আলু খেয়ে আমার মায়ের শরীর আরো অসুস্থ হয়ে যাচ্ছিল। পিঙ্কি এবং নির্মল এমন কথা বলে সেখান থেকে চলে যায়। আর যা দেখে তানিশা মনে মনে খুবই খুশি হয়। আর সেই খুশিতে তানিশা আরো বেশি বেশি করে চিলি পটেটো খাওয়া শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন শ্রীমা দেবীর নতুন বৌমাকে দেখতে কিছু আত্মীয় স্বজন তাদের বাড়িতে আসে। একই বৌমা, আমার সব আত্মীয় স্বজনরা তোমাকে দেখতে এসেছে আর তুমি এখনো তৈরি হওনি? তোমাকে আজকে সকালবেলা বললাম যে নতুন শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে থাকতে, আর তুমি এখন টেবিলে বসে বসে চিলি পটেটো খাচ্ছ। আরে মা, আমি একটু আগেই তো রেডি হতে যাচ্ছিলাম, কিন্তু যখন রান্নাঘর থেকে বেরোলাম তখন। আসলে কিছুক্ষণ আগে তানিশা যখন রান্নাঘর থেকে রান্না বান্না করে বেরোবে এমন সময় হঠাৎ করে ফ্রিজ থেকে একটা পচা গন্ধ তার নাকে আসে। তাই সে ফ্রিজ খুলে দেখে যে তার রান্না করা অতি শখে চিলি পটেটো প্রায় নষ্ট হতে চলেছে। আর সে চিলি পটেটোর এরকম অবস্থা দেখে কিছুতেই সহ্য করতে পারে না। আমার শাশুড়ি মায়ের আত্মীয় স্বজনরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, তার আগে যদি আমার চিলি পটেটো গুলো পচে যায় তাহলে আমি কি খাবো? আমি বরঞ্চ তাড়াতাড়ি করে চিলি পটেটো খেয়ে নিই। এই বলে সে ফ্রিজ থেকে চিলি পটেটো বের করে টেবিলের উপর বসে পড়ে আর একেবারে পেটুকের মতো চিলি পটেটো খেতে শুরু করে। আর এরকম ভাবে চিলি পটেটো খেতে খেতে তার মুখে নাকে একেবারে লাল লাল সস এবং ঝাল লেগে যায় আর তাকে দেখতে পুরো বাদরের মতো মনে হয়। আর ঠিক এমন সময় আত্মীয় স্বজন সকলে তাদের বাড়িতে ঢুকে আসে। ছি বৌমা ছি, তোমার জন্য আমার মান সম্মান একেবারে ডুবে গেল। আর দেখেছো, আত্মীয় স্বজনরা তোমাকে পাগল বলে বাড়ি থেকে চলে গেল। আমি কত কিছু ভেবে রেখেছিলাম, ওদেরকে এই খাওয়াবো সেই খাওয়াবো, তোমাকে ভালো করে পরিচয় করাবো, কিন্তু কিছুই হলো না। এই বলে শ্রীমা দেবী নতুন বৌমার উপর অভিমান করে সেখান থেকে চলে যায়। তাই সেদিন বাড়িতে সবার মন খারাপ থাকে। কিন্তু রাত্রিবেলা তানিশার আবার চিলি পটেটো খেতে ইচ্ছা হয়।
কিন্তু সেদিন সে মনে মনে ঠিক করে নেয় যে রাত্রিবেলা সে সবার সামনে চিলি পটেটো খাবে না, কারণ ইতিমধ্যেই তার উপর সবাই রেগে আছে। আমি চিলি পটেটো রান্না করে রেখে দিই, তারপর সবাই যখন নাক ডেকে ঘুমাবে তখন আমি ভালো করে চিলি পটেটো খাবো, তাহলে কেউ আমাকে বকাবকি করবে না। এভাবেই দেখতে দেখতে রাত্রিবেলা যখন বাড়ির সকলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, তখন নতুন বৌমা লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে যায় আর সে বসে বসে চিলি পটেটো খেতে শুরু করে। আর এমন সময় রাত্রি প্রায় 1টা বাজে। তখন হঠাৎ করে তাদের বাড়িতে একটা খুটখুট শব্দ শুনতে পাওয়া যায়, কারণ আজকে তাদের বাড়িতে পঞ্চু চোর চুরি করতে আসে। অনেকদিন ধরে এই বড়লোক বাড়িটাকে টার্গেট করেছি। আজকে রাত্রেবেলা এদের বাড়ি থেকে সব সোনা গহনা, ফোন, দামি দামি জিনিস সব চুরি করে নিয়ে পালিয়ে যাবো। আর এরা যেভাবে নাক ডেকে ঘুমাচ্ছে কেউ বুঝতেও পারবে না। এই বলে পঞ্চু সেই বাড়ি থেকে যখন চুরি করতে যাবে, তখন তানিশা রান্নাঘর থেকে লুকিয়ে লুকিয়ে পঞ্চুকে দেখতে পায়। আর এমন সময় তানিশা কিভাবে চুরির হাত থেকে শ্বশুর বাড়িকে বাঁচাবে কিছুই বুঝে উঠতে পারে না। কিন্তু তখনই তার মাথায় একটা খুব সুন্দর বুদ্ধি খেলে ওঠে। আমার হাতে এখন চিলি পটেটো খাওয়ার কাঁটা চামচটা আছে, আর এই চামচের মধ্যে চিলি পটেটো ঝাল লাল সস মাখানো আছে। আর এই চামচটা দিয়ে আমি যদি এখন চোরটাকে আক্রমণ করি, তাহলে ও এই যাত্রায় কিছুতেই চুরি করতে পারবে না। এই বলে তানিশা বদমাইশ চোর পঞ্চুর উপর কাঁটা চামচ নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আর পঞ্চু এমন সময় ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, তাই সে বাবা গো মা গো বলে সেই বাড়ি থেকে পালিয়ে বাঁচে। কিন্তু এতক্ষণে নতুন বউ পঞ্চুর পিঠে 2-1 কাঁটা চামচ ফুটিয়ে ফেলে, তাই পঞ্চু বেশি দূর পর্যন্ত পালাতে পারে না। আর এমন সময় সারা পাড়ার মধ্যে হুলুস্থুলু পড়ে যায়, আর তানিশা শ্বশুরবাড়ির লোকেদেরও ঘুম ভেঙে যায়। বৌমা, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে তোমার চিলি পটেটো আমাদের জীবন বাঁচিয়ে দিয়েছে, আর আমাদের বাড়িটা চুরির হাত থেকে বেঁচে গেছে। আর তোমাকে এই চিলি পটেটো খাওয়ার জন্য আমরা যে অপমান করেছি, তুমি কিন্তু কিছু মনে করো না, কেমন? এই শুনে নতুন বৌমা খুবই খুশি হয়। কিন্তু সেদিনের পর থেকে তানিশাও নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করে, কারণ এত বেশি ঝাল মেশানো চিলি পটেটো খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তাই সময়ের সঙ্গে সঙ্গে তানিশা চিলি পটেটো খাওয়ার পরিমাণ কমিয়ে দেয়, আর সে হাসি খুশি পরিবারকে নিয়ে বসবাস করতে থাকে। তানিয়া তার স্বামী মোহন এবং মোহনের অফিসের বন্ধুদের জন্য নিজের হাতে গোল গোল রুটি এবং আলুর দম, সেই সাথে ডিম কারি বানিয়ে নিয়ে আসে। সকলে এত সুন্দর গোল গোল রুটি দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। তারা সেই মুহূর্তে সমস্ত রুটি এবং তরকারি খাওয়া শুরু করে। প্রত্যেকে তানিয়ার হাতে তৈরি করা গোল গোল রুটির অনেক প্রশংসা করে। বাহ বৌদি, রুটিগুলো কিন্তু দারুণ বানিয়েছো। এমন গোল গোল সুন্দর সাদা রুটি আমার বউ তো বানাতেই পারে না। আর আমার মনে হয় না এখানে আমরা যে কজন বন্ধু আছি কারোর বউ এত সুন্দর রুটি বানাতে পারবে বলে। আরে ঠিক আছে, গোল গোল রুটি বানানো এমন কি বড় ব্যাপার, আমার কাছে হাতের মোয়া। আর ব্যাপারটা নিয়ে এত প্রশংসা করার কিছু নেই। তাহলে তোরা কি বলছিস, ভাগ্য করে এমন একটা বউ পেয়েছি, তাই তো? প্রত্যেকদিন আমাকে এত সুন্দর গোল গোল রুটি বানিয়ে খাওয়াই যে বলার মতো না। আর বউয়ের হাতের গোল গোল সুন্দর সুন্দর রুটি খেয়ে আমিও তো দিন দিন সুন্দর হয়ে যাচ্ছি। আজ থেকে প্রায় 3 মাস আগে, অর্থাৎ মোহন এবং তানিয়ার বিয়ের আগে, তানিয়া তার মা সবিতা দেবী এবং বাবা অমল বাবুর সঙ্গে বাস করত। তানিয়াকে দেখতে অত্যন্ত সুন্দরী ছিল। সে সব সময় নিজের রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকতো। তার ঘরের কাজের প্রতি কোনো মন থাকতো না। এর ফলে তার মা তাকে নিয়ে সবসময় দুশ্চিন্তা করত। সবিতা দেবী তার মেয়েকে ঘরের কাজ শেখাতে চাইলেও তানিয়ার কোনো বিষয়ের প্রতি কোনো আগ্রহ থাকে না। একদিন, তানিয়া, আজকে রাত্রিবেলা আমি আমার জন্য আর তোর জন্য গরম গরম গোল গোল রুটি আর চিকেন কষা বানাবো। তুই আমার সাথে রান্নাঘরে চল, কি করে গোল গোল রুটি বানাতে হয় শিখে নিবি। আমার কি খেয়ে বসে কাজ নেই? আমি এখন মুখে ট্যান রিমুভাল প্যাক লাগিয়েছি, সুতরাং আমার পক্ষে রান্নাঘরে গিয়ে এখন রুটি বানানো শেখা পসিবল নয়। তুমি রুটি বানাও, আমি সেই রুটিগুলো খেয়ে নেব। তানিয়ার এমন কথা শুনে সবিতা দেবী ভীষণ পরিমাণে বিরক্তি বোধ করে। এখন মায়ের কাছে আছিস তো বুঝতে পারছিস না, 1 গ্লাস জল পর্যন্ত ভরে খেতে হচ্ছে না। কিন্তু যখন বিয়ে হবে তখন বুঝতে পারবি যে কত ধানে কত চাল হয়। শাশুড়ি মা একেবারে চুলে ঝুটি নেড়ে দেবে। শোনো, রুটি বানানো এমন কোনো বড় ব্যাপার নয়। তুমি যেটার জন্য আমাকে এত কথা শোনাচ্ছ, আর যখন বিয়ে হবে তখন দেখা যাবে। এই বলে তানিয়া আবার ঘরে চলে যায়। তার মা সকলের জন্য সুন্দর গোল গোল রুটি এবং চিকেন কষা বানিয়ে নিয়ে আসলে তানিয়া মনের আনন্দে সব রুটি এবং চিকেন কষা খেয়ে নেয়।
এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। তানিয়া দিন দিন আরো বেশি পরিমাণে কুঁড়ে হয়ে ওঠে। সে তার শরীরের সমস্ত শক্তি কলেজে যাওয়ার আগে মেকআপ করার সময় ব্যয় করে দিত। সুন্দর করে সেজে গুজে কলেজে গেলেও তাকে কলেজের ছেলেরা সেরকম ভাবে পাত্তা দিত না। তানিয়াকে দেখেছিস, সাজের কি ঘটা, কিন্তু একদিনও ঠিকঠাক করে টাইমে কলেজে প্রজেক্ট সাবমিট করে না, আর এই কারণে প্রত্যেক মাসে প্রফেসরের কাছে বকাও খাই। কিন্তু তাতে কি, ওর তো কিছুই যায় আসে না, শুধু ফ্যাশন দিতে পারলেই হলো। হ্যাঁ, তা যা বলেছিস। দেখ কেমন স্টাইল মেরে ঘুরে বেড়াচ্ছে, সব সময় শুধু গল্প আর আড্ডা, সাজা গোজা, ঘোরাফেরা, এছাড়া তানিয়ার জীবনে আর কিছুই নেই। ও যদি আমার জায়গায় থাকতো, আমার মা ওকে মেরেই ফেলতো। এই বলে সকল বন্ধু বান্ধবীরা হো হো করে হাসতে থাকে। বন্ধুদের সব কথা তানিয়ার কানে আসলেও সে কোনো রকম কোনো কিছুতে পাত্তা দেয় না। তানিয়া নিজের কলেজের ডিগ্রি কোর্স কোনো মতে কমপ্লিট করে তার বাবাকে বিয়ের জন্য সম্বন্ধ দেখার কথা জানিয়ে দেয়। অমলবাবু নিজের মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করে। এবার আমি একটা বড়লোক ছেলে দেখে বিয়ে করে রাজরানীর মতো শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করব। আর বড়লোক হলে শ্বশুর বাড়িতে অনেকগুলো চাকর বাকর থাকবে, তাদেরকে দিয়ে 5 মাস খাটাবো। তানিয়া দেখতে সুন্দরী হওয়ায় তার জন্য সম্বন্ধ আসতে তেমন কোনো অসুবিধা হয় না। অমলবাবুর কাছে তানিয়ার জন্য বেশ ভালো ভালো সম্বন্ধ আসে, কিন্তু তার মধ্যে থেকে তানিয়া একটি বড়লোক সরকারি চাকুরিজীবী ছেলে মোহনকে পছন্দ করে। মোহন তার মা লতা দেবীর সঙ্গে বাস করত। তাদের তানিয়াকে দেখে ভীষণ পছন্দ হয়। সেই সাথে তারা বিয়ের দিন পাকাপাকি করে ফেলে। কিছুদিনের মধ্যে তানিয়ার সাথে মোহনের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর উফ, কি ভাগ্য করে এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছি। আমার তো প্রাণ একেবারে আনন্দে নেচে উঠছে। আমার শাশুড়ি মা আর স্বামী কত বড় লোক, বাপের বাড়ির মতোই তো শ্বশুর বাড়ি। আমাকে এখানেও 1 গ্লাস জল নিজে নিয়ে খেতে হবে না। সকালবেলা তানিয়ার ঘুম ভাঙলে সে সুন্দর করে স্নান করে এবং সেজে গুজে বাইরে চলে আসে। ঠিক সেই সময় লতা দেবী তার নতুন বৌমার কাছে এসে বলে, শোনো বৌমা, তোমাকে প্রথম থেকে বলে দেওয়াই ভালো, আমাদের বাড়িতে চাকর বাকর থাকলেও আমরা নিজেদের রান্না কিন্তু নিজেরাই করি। আর আমরা কিন্তু 2 বেলা করে রুটি খাই, তাই তুমি আমাদের জন্য 2 বেলা করে রুটি বানাবে। নিজের শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে তানিয়া চমকে ওঠে। সে তার শাশুড়ি মাকে কি উত্তর দেবে বুঝে উঠতে পারে না। রুটি মানে আপনারা প্রত্যেকদিন রুটি খান? আসলে আমি আপনাকে। কি হলো বৌমা, তুমি তুতলিয়ে যাচ্ছ কেন? তুমি রুটি বানাতে পারো না? যাও তাড়াতাড়ি রান্নাঘরে যাও আর সুন্দর করে গোল গোল রুটি বানিয়ে নিয়ে এসো। আমার খুব খিদে পেয়ে গেছে, আর আজকে আমার কিছু বান্ধবীও আসবে, তাই বেশি করে রুটি বানিও। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। গোল গোল রুটি বানানো আমার কাছে তো বাঁ হাতের খেলা। আপনি অপেক্ষা করুন, আমি এক্ষুনি সকলের জন্য সুন্দর করে রুটি আর তরকারি বানিয়ে নিয়ে চলে আসছি। এই বলে তানিয়া রুটি বানানোর জন্য রান্নাঘরে চলে যায়। সে ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে, কারণ তানিয়া ভালো করেই জানে সে রুটি বানাতে পারে না। প্রথমে সে ভালো করে আটা মেখে নেয় এবং আটা দিয়ে গোল গোল লেচি বানায়। সে গোল রুটি বেলার জন্য চেষ্টা করতে শুরু করে, কিন্তু হাজার চেষ্টা করলেও তার রুটি কিছুতেই গোল হয় না। প্রত্যেকবারই তার রুটিগুলো কোনো না কোনো দেশের ম্যাপের মতো আকৃতি ধারণ করে। রুটি গোল বানাতে গিয়ে আমার তো ঘাম বেরিয়ে যাচ্ছে। আমি কখনোই বুঝতে পারিনি যে গোল রুটি বেলা এত কষ্টের হতে পারে। এবার আমি কি করব কি জানি। এই বলে তানিয়া তার মাকে ফোন করে। সবিতা দেবী ফোন ধরলে তানিয়া তার মাকে দুশ্চিন্তার কারণ জানায়। এখন আমি কি করব বলতো? তোকে বিয়ের আগে অনেকবার করে বলেছিলাম যে রুটি বানানোটা শিখে ফেল, তখন তুই আমাকে পাত্তাই দিসনি। এখন তো শ্বশুর বাড়ির লোক যদি 2 বেলা করে রুটি খায়, তাহলে আমার তো কিছু করার নেই। দেখ তুই এবার কি করে রুটি বানাবি, সেটা তোর ব্যাপার। এই বলে সবিতা দেবী তার মেয়ের মুখের উপর ফোনটা কেটে দেয়। তানিয়া ইউটিউব দেখেও রুটি বানানো শিখতে পারে না। সে কোনো রকমে বিভিন্ন দেশের ম্যাপের আকৃতির মতো রুটি বেলে সেগুলোকে চাটুর উপর রেখে সেঁকে নেয়। সেই রুটিগুলো নিয়ে তানিয়া সকলের সামনে যায় এবং সকলকে পরিবেশন করে। এরকম টেরা বেঁকা ঠেরা রুটি দেখে সকলে ভীষণ পরিমাণে হেসে ওঠে। এ বাবা, এটা রুটি হয়েছে নাকি আফ্রিকা দেশের ম্যাপ হয়েছে বোঝাই যাচ্ছে না। এরকম রুটি আবার কেউ বানায় নাকি? কিরে লতা, কোথা থেকে নিয়ে এলি তোর ছেলের বউকে? এ তো ভালো করে রুটি বানাতেও পারে না,
তাহলে তো সংসার টিকবে কি করে? সত্যি নতুন বৌমা, তুমি এসব কি বানিয়েছো? তুমি যে আমাকে বললে তোমার কাছে রুটি বানানো বা হাতের খেলা, তুমি তো দেখছি তোমার বাপের বাড়ি থেকে কোনো রকম কাজই শিখে আসোনি। ছি 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 ছি। এরকম টেরা বেঁকা রুটি আমরা কেউ খেতে পারবো না। আমরা খাবার টেবিল ছেড়ে উঠে গেলাম, বাইরে গিয়ে যা হবে তাই খেয়ে নেবো। এই বলে সকলে মিলে খাবার টেবিল ছেড়ে উঠে যায়। তারা কিছুতেই তানিয়ার হাতে তৈরি করা সেই টেরা বেঁকা রুটি খেতে চায় না। ফলে তানিয়া ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। তানিয়া প্রায় প্রত্যেক দিনই গোল রুটির বদলে কখনো চৌকো আবার কখনো ত্রিভুজের মতো রুটি বানায়। আর সেই কারণে প্রত্যেক দিন সে তার শাশুড়ি মা এবং স্বামীর কাছে বকা খায়। তুমি যদি ভালো করে রুটি বানাতে না পারো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি আর আমার ছেলে অনেকদিন ধরে সহ্য করছি, আর কিন্তু সহ্য করতে পারবো না। ক্ষমা করে দিন মা, আমি গোল গোল করে রুটি বানানোর ভীষণ চেষ্টা করছি, কিন্তু বানাতে না পারলে আমি কি করব বলুন? আপনি চিন্তা করবেন না, এবার থেকে আমি গোল গোল রুটি বানাবো। এভাবে আরো কিছুদিন কাটে, কিন্তু তবুও তানিয়া গোল রুটি বানানো শিখতে পারে না। একদিন মোহন তার কাছে এসে বলে, তানিয়া, কালকে আমার অফিসের দুজন বন্ধু আমার বাড়িতে আসবে। তাদেরকে তোমায় গোল গোল গরম গরম রুটি বানিয়ে খাওয়াতে হবে। তবে কালকে তুমি যদি এরকম টেরা বেঁকা রুটি বানিয়েছো তাহলে কিন্তু আমি তোমাকে ক্ষমা করবো না বলে দিলাম। আর গোল রুটি যদি বানাতে নাই পারো তাহলে কিন্তু আমি তোমাকে তোমার বাবার বাড়িতে রেখে আসবো বলে দিলাম। না না, আমার সাথে তুমি এরকম করো না। বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িটাই তো নিজের ঘর হয়। তুমি যদি আমাকে বাপের বাড়িতে রেখে আসো তাহলে বাবা মা ভীষণ কষ্ট পাবে। তুমি চিন্তা করো না, আমি কালকে 100% একেবারে শিওর গোল গোল রুটি বানাবো। মোহন এই কথা শুনে খুবই খুশি হয়। তারা দুজনে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে, কিন্তু তানিয়ার চোখে কিছুতেই ঘুম আসতে চায় না। সে গোল রুটি বানানো নিয়ে ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় ভুগতে থাকে। পরের দিন সকাল হতেই মোহনের অফিসের দুই বন্ধু তাদের বাড়িতে চলে আসে। তানিয়া সকলের জন্য রান্নাঘরে গোল রুটি বানাতে চলে যায়। তানিয়া আটা মেখে এবং রুটি বানানোর লেচি কেটে চুপ করে দাঁড়িয়ে থাকে। এবার আমি রুটিগুলোকে গোল করব কি করে কি জানি। এখন যদি রুটি বানাতে যাই আবার সেই বিভিন্ন দেশের ম্যাপের মতোই তো আকার ধারণ করবে। একটা না একটা আইডিয়া তো আমাকে বের করতেই হবে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তানিয়া পা পিছলে পড়ে যায়। তার হাত লেগে সেলফের উপর রাখা একটা রুটির লেচির নিচে পড়ে যায় এবং তানিয়া ভুলবশত সেই লেচির উপরই বসে পড়ে। তানিয়া কোনো রকমে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। সে দেখে যে সেই যে রুটির লেচির উপর বসে পড়েছিল সেই রুটির লেচিটা একেবারে গোল আকার ধারণ করেছে। এই দেখে তানিয়া ভীষণ পরিমাণে খুশি হয় এবং তার মাথায় গোল রুটি বানানোর একটা বুদ্ধি চলে আসে। এই তো, আমি বসে পড়ার ফলে কি সুন্দর রুটিগুলো গোল গোল হয়েছে। এভাবে আমি রুটির উপর বসে গোল গোল রুটি বানিয়ে সবাইকে খাইয়ে দেব। এই বলে তানিয়া গোল গোল লেচির উপর বসে পড়ে সেই রুটিগুলোকে গোল গোল আকার দেয় এবং সুন্দর করে রুটিগুলো সেঁকে নেয়। সকলে সেই গোল গোল গরম রুটি খেয়ে তানিয়ার অনেক প্রশংসা করে। বৌদি, আমাদের জন্য আরো কয়েকটা রুটি বানিয়ে আনো তো। এখনো পেটটা ঠিকঠাক ভরছে না, আমরা এখনো আরো 10-12টা রুটি খাবো। ঠিক আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে তানিয়া আবার রান্নাঘরে চলে যায়। সে আগের মতোই আবার একই পদ্ধতিতে রুটি বানাতে শুরু করে। অন্যদিকে মোহনের বন্ধু কমলেশ বলে, মোহন, এই রুটি তরকারির সাথে যদি একটু আচার পেতাম তাহলে খাবারটা জমে যেত। তোদের বাড়িতে আচার আছে রে? তাহলে আমাদের একটু আচার দিত। হ্যাঁ হ্যাঁ আছে, রান্নাঘরে আছে। তুই রান্নাঘরে যা, তোর বৌদির কাছ থেকে আচার চেয়ে নিয়ে আয়। তারপর আমরা একসাথে বসে রুটি তরকারি দিয়ে আচার খাবো। কমলেশ মোহনের কথা মতো রান্নাঘরে আচার নিয়ে আসতে যায়। তখন সে তানিয়াকে ওইভাবে রুটির ওপর বসে বসে গোল গোল রুটি বানাতে দেখতে পায়। সেই মুহূর্তে সে বাড়ির অন্যান্য সকল সদস্যকে ডেকে নিয়ে আসে এবং সকলেই তানিয়ার গোল রুটি বানানোর পদ্ধতি দেখে অবাক হয়। মোহন এবং লতা দেবী বৌমার এমন কর্মকাণ্ডে ভীষণ পরিমাণে রেগে যায়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তানিয়া? তুমি এইভাবে শেষ পর্যন্ত গোল গোল রুটি বানিয়েছো, আর আমি আর মা ভাবলাম তুমি হয়তো গোল রুটি বানানো শিখে গেছো। ছি ছি ছি, তোমার থেকে তো এটা আশা করা যায় না। আমি কি করব বলো? প্রত্যেকদিন গোল রুটি বানাতে পারি না বলে তোমরা আমাকে কত অপমান করো, আর আজকে আমি এই কারণে এভাবে গোল রুটি বানানোর সিদ্ধান্ত নিয়েছি। তুমি গোল রুটি বানাতে পারো না বলে নিজের পেছন দিয়ে গোল রুটি বানাবে, আর সেই রুটিগুলো তুমি আমাদেরকে খাইয়েওছো। তোমার জন্য তো সকলের সামনে আমার মাথার লজ্জায় কাটা যাচ্ছে। আমি আর তোমাকে এই বাড়িতে কিছুতেই রাখতে পারবো না। আজকে আমি তোমাকে তোমার বাপের বাড়িতে দিয়েই আসবো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু দয়া করে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিও না। মোহন তার বউয়ের কথা কিছুতেই শুনতে চায় না। সে সেই মুহূর্তেই তানিয়াকে তার বাপের বাড়িতে দিয়ে আসে
এবং মোহন তার শাশুড়ি মাকে সব সত্যি ঘটনা জানায়। তানিয়ার মা তানিয়াকে প্রায় 2 মাস ধরে গোল গোল রুটি বানানো শেখায়। তানিয়া খুবই ভালো মতো গোল গোল রুটি বানানো শেখার পর তার স্বামী এবং শাশুড়ি মাকে নিমন্ত্রণ করে নিজের হাতে গোল গোল রুটি খাওয়ায়। এর ফলে তার স্বামী এবং শাশুড়ি মা খুবই খুশি হয়। মোহন এবং সবিতা দেবী আবার তাদের ঘরের বৌমাকে ফিরিয়ে নিয়ে আসে। এভাবেই তারা সকলে মিলে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে।